আমার চ্যানেলে সাসপেন্স থ্রিলার মুভি তো অনেক দেখলেন, চলুন আজকে ডিফারেন্ট একটা মুভি দেখাই। মুভিটির মূল চরিত্রে দুইটি মেয়ে অভিনয় করেছে, মানে মুভিতে কোনো হিরো নেই। তবে বলতে গেলে মুভির গল্পটাই মুভির হিরো, কারণ মুভির প্রথম হাফ আপনাকে এতটা হাসাবে যে আপনি হাসতে হাসতে অস্থির হয়ে যাবেন, আর পরের হাফে গল্পটা কমেডি থেকে মোড় নিয়ে যখন অ্যাকশন মোডে চলে যাবে, ওই হয়ে সহজ সরল মেয়ে দুইটির হাড় হিম করে অ্যাকশন ও মিশনগুলো দেখে কলিজা পুরো ঠান্ডা হয়ে যাবে। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। তো হাই, আমি রোমানা, এসআর রোমানা এক্সপ্লেইন ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই কিছু রহস্যজনক সিন দেখানো হয়। তো এই সিনগুলোর পিছনের রহস্যটা কি তা বোঝানোর জন্য ডিরেক্টর ভাই সাহেব আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, আর সিন চলে আসে তেলেঙ্গানা রাজ্যের পুলিশ একাডেমি মাঠে, যেখানে পুলিশ সদস্যের ট্রেনিং করানো হচ্ছে। সেখানে একটা দামি কার গাড়ি এসে থামে, আর সেই গাড়ি থেকে সুন্দর একটা মেয়ে আমাদের সামনে বেরিয়ে আসে। মেয়েটির নাম দামিনী। দামিনী এই বছরের পুলিশ ব্যাচে সিলেক্টেড হয়েছে, তাই সে ট্রেনিং এর জন্য তার মা বাবার সাথে পুলিশ একাডেমিতে এসেছে। অন্যদিকে অটো রিকশাতে করে ঘুমাতে ঘুমাতে আরেকটা মেয়েকেও আসতে দেখি, এর নাম শালিনী। শালিনীও এই বছরের পুলিশ ব্যাচে সিলেক্টেড হয়েছে। শালিনীর বাবা নেই, তাই তার মা আর দাদির সাথে পুলিশ একাডেমিতে এসেছে। তো দামিনী আর শালিনী দুজনেই তাদের গার্জিয়ানদের বাই বলে একাডেমিতে ঢুকে পড়ে, আর সিন চলে আসে একাডেমির ভিতরে। শালিনী অন্যান্য ট্রেনিদের সাথে সেখানে অপেক্ষা করার সময় একজন ট্রেনিকে অন্য আরেকজন ট্রেনির পকেট মারতে দেখে। পুলিশ একাডেমির ভিতরে এমন ছ্যাঁচা চোরকে দেখে শালিনী তো পুরোই অবাক হয়। এরপর একজন কনস্টেবল সবাইকে লাইনে দাঁড়াতে বললে ট্রেনিং অফিসার রঘুর সেখানে এন্ট্রি হয়। সে একে একে সবার জয়নিং লেটার জমা নিয়ে ভিতরে পাঠাতে থাকে। এমন সময় শালিনী সেই পকেট মারের কাছে এসে শোনে তার নাম হরি। তো শালিনী পকেট মারার ব্যাপারটা অফিসারকে বলার ভয় দেখালে হরি ভয়ে শালিনীকে বলে, প্লিজ কাউকে এটা বলিও না, এটা আমার প্রফেশন নয়, পকেট মারতে আমার ভালো লাগে তাই শখের বসে পকেট মারি। এটা কোনো কথা? তো যাই হোক, শালিনী সেই মানিব্যাগটা যার তাকে ফিরিয়ে দিতে বলে। হরি মানিব্যাগটা ফিরিয়ে দিতে গেলে দামিনী তখন শালিনীর সামনে পড়ে, মানে সে হরির আগে ছিল। তো শালিনী দামিনীকে হাই বলে হাত বাড়িয়ে দেয়, কিন্তু দামিনী তাকে কোনো পাত্তাই দেয় না। বড় লোকের মেয়ে তো, তাই শরীরে একটু চর্বি জমাটা স্বাভাবিক। তাই শালিনী বিষয়টাকে সিম্পল ভাবে নিয়ে তার ঘাড়ের ব্যাগটা এভাবে বয়ে নিয়ে বেড়াতে খুব ভারী লাগতেছে, তাই সেটা দামিনীর লাগেজের উপরে রাখে। এটা দেখে দামিনী শালিনীর ব্যাগটা লাগেজের উপর থেকে ফেলে দেয় এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তার হাত পরিষ্কার করতে থাকে, কারণ সে শালিনীর ব্যাগটা ছুঁয়েছে। যা দেখে বোঝা যায় দামিনী একটু বেশি অহংকারী এবং গা ঘিনঘিনে স্বভাবের। তো শালিনীও কম যায় না, সেও তার ব্যাগটা তুলে ঝাড়তে শুরু করে আর সব ধুলো দামিনীর দিকে দিতে থাকে। দামিনী সেটা দেখে শালিনীর ব্যাগেও স্যানিটাইজার স্প্রে করে দেয়, যা দেখে শালিনী ব্যঙ্গ করে বলে, এ বিড়াল ছানা, আমার সাথে শত্রুতা করার চেয়ে বন্ধুত্ব করাটাই তোমার জন্য ভালো হবে, বুঝেছো? কিন্তু দামিনী উল্টো আরো পার্ট নিয়ে বলে, তোমার সাথে বন্ধুত্ব করে সময় অপচয় করার মতো সময় আমার নেই। এরপর তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তো যাই হোক, দুজনের ঝগড়া এই পর্যন্ত স্থগিত রেখে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। দামিনী তার জয়নিং লেটার জমা দিয়ে চলে গেলে শালিনী সিরিয়ালে আসে। অফিসার তার জয়নিং লেটার দেখতে চাইলে সেটা বড় ব্যাগের ভিতরে আছে, তাই ব্যাগটা শালিনী টেবিলের উপরেই রেখে খুঁজতে শুরু করে। সে ব্যাগ থেকে বিভিন্ন আচারের বয়াম, সাথে কিছু খাবারের বয়ামও বের করে টেবিলে রাখে। অফিসার এসব দেখে শালিনীকে বলে, তুমি কি এগুলো বিক্রি করতে এখানে এসেছো? শালিনী বলে, না স্যার, আমি এগুলো নিজে খাওয়ার জন্য এনেছি। ভাবা যায় কি পরিমাণ খাদকে। তো শালিনী তার জয়নিং লেটারটা বের করলে দেখে এই অবস্থা, মানে সেটাতে আচারের তেল লেগেছে। অফিসার তখন আচারের গন্ধ শুকে মুগ্ধ হয়ে ও শালিনীকে সবগুলো আচারের বয়াম টেবিলের উপরে রেখেই চলে যেতে বলে, মানে এই আচারগুলোর উপর অফিসারের লোভ ধরেছে। আর তাছাড়াও বাহিরের খাবার এখানে অ্যালাউ না, কি আর করার। শালিনী আচারের মায়া ত্যাগ করে সেগুলো রেখেই চলে যায়। পরের সিনে আইপিএস প্রতাপকে দেখতে পাই। সে নতুন সব ট্রেনিংকে স্বাগত জানাই ও তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে কিছু লেকচার দিয়ে সবাইকে আগামীকাল ঠিক 6টায় মাঠে আসতে বলে। এরপর রিসিপশন থেকে প্রত্যেক ট্রেনিংকে একটা করে বক্স দেয়, যেটাতে তাদের ট্রেনিং ড্রেস এবং ঘরের চাবি আছে। তো দামিনী তার ঘরে এসে শালিনীকে দেখে চমকে ওঠে। শালিনীও তাকে বলে, আরে বিড়াল ছানা, তুমি কি আমার রুমমেট? দামিনী তখন ঘরের ভিতরে তাকিয়ে দেখে পুরোই এলোমেলো অবস্থা, কোথায় কি পড়ে আছে তার কোনো ঠিক
ঠিক নেই, যে কারণে সে কনস্টেবলের কাছে গিয়ে তার রুম চেঞ্জ করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। কিন্তু কনস্টেবল বলে পুরো একাডেমিতে এখন মাত্র আর একটা রুমই খালি আছে, আর সেটা হলো বাথরুম। গিয়ে দেখো রুমটা পছন্দ হয় কিনা। কি আর করার, উপায় না পেয়ে দামিনী শেষমেশ শালিনীর রুমেই ফিরে আসে। এরপর তার বেডের উপর থেকে শালিনীর সবকিছু সরিয়ে দিয়ে বেডটাকে স্যানিটাইজার দিয়ে স্প্রে করে নেয়। পরের দিন খাবারের সময় হোটেল বয় দামিনীকে খালি হাতে একটা ডিম দেয়, যেটা দেখে দামিনীর অস্বস্তি লাগে। অন্যদিকে শালিনীকে এক বাটি মুরগির মাংস দেওয়ার পরেও সে আবার চাইলে হোটেল বয় বলে, তুমি কি এখানে বিয়ের দাওয়াত খেতে এসেছো? তো কোনো উপায় না পেয়ে শালিনী হরির তরকারির দিকে তাকালে হরি বুঝতে পেরে তাড়াহুড়ো করে সব ঢেলে নিয়ে মাখতে শুরু করে। এরপর খেতে বসে শালিনী দেখে দামিনী হোটেল বয়ের দেওয়া ডিমটা টিস্যু দিয়ে মুছতেছে। এটা দেখেই শালিনীর মাথায় চখাম একটা আইডিয়া আসে, বুদ্ধিটা কাজ করলেই দামিনীর মুরগির বাটি শালিনী হয়ে যাবে। তাই শালিনী খাবারের গন্ধ শুকে পাশের হরিকে বলে, আমি নিশ্চিত যে এই মুরগির মাংসগুলো রান্না করেছে তার শরীরের ঘাম এতে পড়েছে, কারণ তরকারিতে আমি ঘামের গন্ধ তো পাচ্ছি, সাথে তিব্বত ঘামাচি পাউডারেরও গন্ধ পাচ্ছি। দামিনী তখন মুরগির মাংসগুলো নিতে যাচ্ছিল, কিন্তু শালিনীর এই কথা শুনে তার রুচি হারিয়ে যায়। তখন সে হোটেল বয়কে ডেকে তার মাংসগুলো নিয়ে যেতে বলে, কিন্তু তার আগেই শালিনী সেগুলো নিজের প্লেটে নিয়ে খেতে শুরু করে। এটা দেখে দামিনী অবাক হয়ে চেয়ে থাকলে শালিনী বলে, তিব্বত ঘামাচি পাউডারের গন্ধটা আমার ভালোই লাগে। রাতে ঘুমানোর সময় দামিনী তার ল্যাপটপে ইম্পর্টেন্ট কি যেন কাজ করতেছে, কিন্তু শালিনী এসে দামিনীর ঘাড়ে হাত দিয়ে বলে, বিড়াল ছানা, ল্যাপটপে ঝাক্কাস একটা মুভি লাগাতো, দেখি দুজনে। কিন্তু শরীরে হাত দেওয়াতেই দামিনী বিরক্ত হয়ে যায় এবং শালিনীকে ঘুমাতে যেতে বলে। শালিনী ঘুমিয়ে পড়লে দামিনী তার মেইল চেক করে দেখে সে ওয়াশিংটনের একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তো এরপর ভোর 5টায় অ্যালার্মের সাউন্ডে দুজনেরই ঘুম ভেঙে যায়। কিন্তু দামিনী উঠে ফ্রেশ হতে থাকলেও শালিনী আবার ঘুমিয়ে পড়ে। দামিনী হিংসা করে শালিনীকে ঘুম থেকে না তুলে একাই চুপি চুপি রেডি হয়ে ট্রেনিং এ চলে যায়, আর শালিনী তখনও ঘুমিয়েই যাচ্ছে। কিছুক্ষণ পর শালিনীর হঠাৎ ঘুম ভাঙে, সে ঘড়িতে সময় দেখে চমকে ওঠে, কারণ 6টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি। এদিকে মাঠে ট্রেনিং শুরু হয়েছে। ট্রেনিং অফিসার রঘু সকলের নাম ধরে ডাকতেছে। এসো দামিনী। Yes sir. সিমরান। Yes sir. বিরাজিতা। Yes sir. Sir, you please continue. Sai Priya. Yes sir. Vandana. Yes sir. Shalini. Shalini. Sir. তো শালিনী 1 মিনিট দেরি করে মাঠে প্রবেশ করার কারণে প্রতাপ স্যার শাস্তি স্বরূপ শালিনীকে জুতো খুলে মাঠের বাইরে দাঁড় করিয়ে রাখে। সেখানে শালিনীর পায়ে পিঁপড়া কামড়াতে লাগলে সে মাঠে আসার জন্য রিকোয়েস্ট করে। তখন প্রতাপ স্যার তাকে বলে, 1 মিনিট পিঁপড়াদের মাঝে দাঁড়িয়ে থাকতে পারছো না, তাহলে যুদ্ধের ময়দানে কিভাবে দিনের পর দিন লড়াই করবে? এদিকে পিঁপড়ার কামড়ে শালিনীর প্রায় কান্না আসার মতো অবস্থা। তারপরেও প্রতাপ স্যার শালিনীকে সেই পিঁপড়ার মাঝে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে সময়ের মূল্যের উপর অনেক জ্ঞান ছাড়ে। এরপর দৌড় প্র্যাকটিসের সময় দামিনী শালিনীর কাছে এসে এই ঘটনার জন্য শালিনীকে সরি বলে, কিন্তু শালিনী বলে, বিড়ালের বাচ্চা, ভালোই প্রতিশোধ নিয়েছ, এর পরের বার আমার পালা, রেডি থেকো। রাতে দামিনী আলমারি খুলতে গিয়ে দেখে পুরো আলমারি ময়লা কাগজ দিয়ে ভরা। দামিনীর তো গা ঘিনঘিনে স্বভাব, তাই এই অবস্থা দেখে দামিনীর 12টা বেজে যায়। শালিনী দামিনীর কাছে এসে বলে, বুঝলে তো আমি কি করতে পারি, এরপর থেকে আমার পিছনে লাগতে আসবে না, নয়তো তোমার জীবন স্যানিটাইজারময় হয়ে যাবে। তো পরের দিন ফাইটিং ট্রেনিং এর সময় শালিনী প্রথমে বুঝতে পারে না যে এটা আসলে কি ধরনের লড়াই, তাই সে মার খায়। শালিনীকে এভাবে মার খেতে দেখে দামিনী তো অনেক খুশি হয়, কিন্তু যখন শালিনী বুঝতে পারে যে এখানে যুদ্ধের মতোই লড়তে হবে, তখন ছেলেটার মনে হয় সবগুলো জয়েন্ট ঢিলা হয়ে গেছে। এটা দেখে দামিনী তো শক। অফিসার শালিনীর এমন দক্ষতার কারণ জানতে চাইলে শালিনী বলে, আমি একজন কাবাডি খেলোয়াড় স্যার। তো দামিনী যে শালিনীর মার খাওয়া দেখে হাসলো, এটার প্রতিশোধ নিতে শালিনী হরিকে দিয়ে দামিনীর ব্যাগে একটা সিগারেটের প্যাকেট রাখে এবং শালিনী ক্লাসে সেটা সবার সামনে বের করে দামিনীকে অপমান করে। তো এর পরের ট্রেনিং এর সময় সবাই যখন দড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছে, তখন শালিনী এত খাটনি না করে বরং নিচ দিয়েই হেঁটে যেতে থাকে। এটা দেখে ট্রেনিং অফিসার কারণ জানতে চাইলে শালিনী বলে, আজকে বিরিয়ানি খেয়েছি স্যার, বেশি পরিশ্রম করলে সেগুলো তো তাড়াতাড়ি হজম হয়ে যাবে। এটা শুনে ট্রেনিং অফিসার তো অবাক। তো এভাবেই দামিনী আর শালিনীর মাঝে ঝগড়া আর ট্রেনিং এর ফাঁকি দিয়েই দিন চলতে থাকে। ট্রেনিং এর সিনগুলো উপভোগ করার মতো, তাই এরপর যা যা হয় মনোযোগ দিয়ে দেখুন। আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নিই, কেমন? ব্যাকগ্রাউন্ডে যা বলি সেগুলোতে কান দিবেন না, আপনার মনোযোগ শুধু সিনে রাখবেন, ঠিক আছে? এমন একটি প্ল্যাটফর্ম সম্পর্কে বলতে যাচ্ছি যা সিরিয়া ও পিএসজির অফিসিয়াল পার্টনার। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রায় শেষের দিকে, তাই প্রিয় দলকে ভালোবাসা দেখানোর এটাই সবচেয়ে বড় সুযোগ। এখানে আপনি টেনিস, ফুটবল, ক্রিকেট সহ সকল লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং পয়েন্ট আইডিয়া করে মামু কামাতে পারবেন। সেই সাথে রয়েছে আইফোন, ল্যাপটপ, বিএমডব্লিউ গাড়ি সহ আরও অনেক নগদ সারপ্রাইজ পাওয়ার সুযোগ। এখানে 24/7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন, সাথে বিকাশ, নগদ, রকেট দিয়ে সহজেই আপনার মামু টুক করে তুলতেও পারবেন। তাই কমেন্টে থাকা নির্দেশনাগুলো ফলো করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় প্রচার কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 পর্যন্ত পান।
তো একদিন দামিনী কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে নাচতে নাচতে রুমে ঢুকতেই তার জন্য কনস্টেবল ম্যাডামকে দেখে চমকে ওঠে। ম্যাম বলে, শালিনী এসব কি? শালিনী দেখে তার সব খাবার বেডের উপরে। শালিনী তো বুঝতে পারে এটা দামিনীর কাজ। এদিকে ম্যাম বলে, তুমি জানো না এখানে বাহিরের খাবার নিষিদ্ধ? দামিনী বলে ওঠে, আমি অনেক নিষেধ করেছি ম্যাম, সে শোনে না। শালিনী তো জ্বলতে থাকে। ম্যাম বলে, আর একবার এমনটা করলে আমি এটা প্রতাপ স্যারের কাছে রিপোর্ট করব। এই বলে শালিনীর সবগুলো খাবার ব্যাগে ভরে নিয়ে যেতে থাকলে শালিনীর তো খুব আফসোস হয়। দামিনী তখন মুসকি মুসকি হাসতে হাসতে শালিনীর সামনে দিয়ে হেঁটে যায়। এটার প্রতিশোধ নেওয়ার জন্য শালিনী আবার পরের দিন লাঞ্চের সময় দামিনীর ল্যাপটপটা এনে সবার সামনে ভেঙে ফেলে। ব্যাস, তারপর যা হওয়ার তাই। শুরু হয়ে যায় দুজনের কাবাডি খেলা। কেউ তো আর কম যায় না, তাই দুজনেরই হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। Hey! Stop it! What's happening here? তো প্রতাপ স্যার এসে এই কাণ্ড দেখে রেগে মেগে দুজনকে এক্ষুনি অফিসে আসতে বলে। এরপর দুজন অফিসে আসলে প্রতাপ স্যার দুজনকে ইচ্ছে মতো ঝাড়তে থাকে। দামিনীকে বলে, তুমি একজন পুলিশ অফিসারের মেয়ে হয়ে পুলিশ একাডেমিতে এসে ঝগড়া মারামারি করছো, তোমার লজ্জা করা উচিত। ডিপার্টমেন্টে তোমার বাবার একটা সুনাম আছে, কিন্তু তুমি তার মেয়ে হয়ে সেটা নষ্ট করতে চলেছো। ঝাড়িটাড়ি খেয়ে দামিনী প্রতাপ স্যারকে রিকোয়েস্ট করে বলে তিনি যেন এই বিষয়টা তার বাবা মাকে না জানান। সেই সাথে দামিনী এটাও কথা দেয় যে এরকম ভুল সে আর কখনো করবে না। এরপর শালিনীর পালা। প্রতাপ স্যার শালিনীকে বলে, এই মেয়ে, তুমি এখানে কেন এসেছো? শালিনী বলে, স্যার এখানে আসার পিছনে আমার কোনো বিশেষ উদ্দেশ্য নেই। এটা শুনে প্রতাপ স্যার তো আরো বেশি রেগে যায় ও শালিনীকে বলে, পৃথিবীতে এমন কিছু সৃষ্টি হয়নি যার কোনো উদ্দেশ্য নেই, আর উদ্দেশ্য ছাড়া কখনোই কেউ সফলতা অর্জন করতে পারে না। তাই নিজের জীবনের এবং এখানে আসার পিছনের লক্ষ্য নির্ধারণ করো। এরপর প্রতাপ স্যার দুজনকে বলে, এখন থেকে ট্রেনিং এ মনোযোগ দাও এবং নিজেদেরকে যোগ্য প্রমাণ করো। আর এই ভুলের জন্য আগামী 1 মাস তোমরা দুজনেই ডাইনিং রুম পরিষ্কার করবে, এটাই তোমাদের শাস্তি। তো এরপর থেকে প্রতিদিন দুজনে ডাইনিং রুম পরিষ্কার করতে থাকে, কিন্তু শালিনী তখনও দামিনীকে জ্বালানো বন্ধ করেনি। সে দামিনীর পরিষ্কার করা জায়গাগুলো দিয়েই হাঁটাহাঁটি করতে থাকে, যা দেখে দামিনী মনে মনে জ্বলে কিন্তু কিছু বলতে পারে না। তো এর পরের ট্রেনিং গুলোতে দুজনেই এবার ভালো মনোযোগ দেয়, ফলে দুজনেই মোটামুটি ভালো করে। এভাবেই আরো বেশ কিছুদিন চলে যায়। বরাবরের মতোই প্রতাপ স্যার একদিন তার ক্লাসে বিভিন্ন কেস সম্পর্কে শেখানোর সময় কিডন্যাপিং এর কেস সম্পর্কে বলে যে কোনো ব্যক্তিকে কিডন্যাপ করার প্রথম 5 ঘন্টার সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি কোনো ভিকটিমকে এই টাইমের ভিতরে খুঁজে বের করা না হয় তাহলে তার মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। তো এভাবেই ধীরে ধীরে দুজনেই ট্রেনিং এর প্রতিটি ধাপে দক্ষতা অর্জন করতে শুরু করে। একদিন ট্রেনিং অফিসার সকলের স্কিল পরীক্ষা করার জন্য সবাইকে একটা বনের মধ্য দিয়ে 1 কিলোমিটার দৌড়ে আসতে বলে। যে এই দৌড়ে 1 ঘন্টার ভিতরে একাডেমিতে ফিরে আসতে পারবে সেই শুধু পরবর্তী ট্রেনিং এর জন্য সিলেক্ট হবে, আর যে পারবে না তাকে এখান থেকে বের করে দেওয়া হবে। তো দৌড় শুরু হয়ে যায়। কিন্তু হঠাৎ দামিনী একটা গাছের সাথে হোঁচট খেয়ে পড়ে গেলে তার পা মুচকে যায়, যে কারণে সে আর দৌড়ানো তো দূরের কথা, উঠে দাঁড়াতেই পারছে না। দামিনী তাদের প্রত্যেকের কাছে হেল্প চাই, কিন্তু কেউ তাকে হেল্প করতে রাজি হয় না, কারণ প্রত্যেকে নির্দিষ্ট সময়ের মাঝে একাডেমিতে পৌঁছানোর চিন্তা নিয়ে ব্যস্ত। সবশেষে শালিনী সেখানে এসে দামিনীকে পড়ে থাকতে দেখে এবং কি হয়েছে জানতে চায়। দামিনী বলে, হোঁচট খেয়ে পড়ে গেছি, হয়তো পা মুচকে গেছে, তাই দাঁড়াতে পারছি না। শালিনী বলে, দেখলে তো নিরপরাধকে কষ্ট দেওয়ার ফল কি হয়। এই বলে শালিনী সেখান থেকে চলে যেতে ধরলে দামিনী শালিনীর পা টেনে ধরে রিকোয়েস্ট করে বলে, শালিনী প্লিজ আমাকে হেল্প করো, আমি যদি এই ধাপটা শেষ করতে না পারি তাহলে আমার ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যাবে। সিন এখানেই স্কিপ করে একাডেমিতে আসে। প্রত্যেকেই 1 ঘন্টার ভিতরে সেখানে ফিরে আসলে একজন কনস্টেবল প্রতাপকে জানায়, স্যার সকলেই ফিরে এসেছে, কিন্তু শালিনী আর দামিনী নামের দুজন এখনো ফিরে আসেনি। প্রতাপ স্যার ট্রেনিং অফিসারকে বলে, এই 2 জন ফিরে আসলে সোজা আমার অফিসে পাঠিয়ে দিবে। এই বলে সে চলে যেতে ধরলে তখনই ট্রেনিং অফিসার তাকে পিছন থেকে ডাক দেয় এবং বনের ভিতর থেকে আসা রাস্তাটার দিকে দেখতে বলে। প্রতাপ স্যার তখন সেদিকে তাকালে দেখি শালিনী দামিনীকে ঘাড়ে করে নিয়ে আসতেছে। You're late by 10 তো প্রতাপ স্যার বলে, তোমরা দুজন 10 মিনিট দেরি করে এসেছো।
দামিনী বলে, স্যার আমি হোঁচট খেয়ে পড়ে যাওয়ার কারণে আমার পা মুচকে গেছে, হাঁটতে পারছিলাম না এবং কেউ আমাকে হেল্প করতে রাজি হয়নি, কিন্তু শালিনী আমাকে সাহায্য করেছে, তাই ওর কোনো দোষ নেই স্যার। যদি বাদ দিতে হয় তাহলে শুধু আমাকেই বাদ দিন। প্রতাপ তখন বাকিদের কাছে জানতে চাই, তোমাদের মধ্যে কে কে দামিনীর পাশ দিয়ে এসেছে? তখন প্রায় সবাই হাত তোলে। যেখানে তোমাদের সহকর্মী আঘাত পেয়ে পড়ে আছে সেখানে তোমরা নিজেদের স্বার্থটাই শুধু ভেবেছ। এরকম মানসিকতা নিয়ে তোমরা কিভাবে শত্রুর বিরুদ্ধে জয়লাভ করবে? এই বলে প্রতাপ স্যার দামিনী আর শালিনী ছাড়া বাকি সবাইকে শাস্তি স্বরূপ আবারও বনের মাঝে দৌড়াতে পাঠায় এবং শালিনী আর দামিনীকে ডক্টরের কাছে গিয়ে ট্রিটমেন্ট নিতে বলে। সিন চলে আসে কয়েকদিন পর। আমরা দেখি এখন শালিনীর খাওয়া বেড়ে গেছে, কারণ দামিনী যা কিছু খায় না তার সবটাই সে এখন শালিনীকে দেয়। শালিনীও একদিন দামিনীকে একটা ম্যাকবুক গিফট করে এবং নোটে লিখে দেয় যে আমি সবসময় খারাপ নই, মাঝে মাঝে আমি অনেক ভদ্র একটি মেয়ে। এরপর থেকে দুজনেই ট্রেনিংয়ে খুব ভালো রেজাল্ট করতে থাকে, যা দেখে ট্রেনিং অফিসার নিজেই অবাক হয়। একদিন ট্রেনিং অফিসার সকল ট্রেনিংকে শহরের সিসিটিভি কন্ট্রোল রুমে নিয়ে আসে। কন্ট্রোল রুমের চিফ অফিসার ব্রহ্মা সেই একটা ফানি মুডে এন্ট্রি নিয়ে বলে, ভগবান ব্রহ্মা আকাশে থেকে আমাদেরকে দেখতেছেন আর আমি ব্রহ্মা জমিনে থেকে এসব মনিটরে শহরের সবাইকে দেখতেছি। শালিনী কাছে এসে ফিসফিস করে বলে, স্যার মনিটরে কি সব লাগিয়ে রেখেছেন? স্ক্রিনটা ভাগ করে এক সাইডে পুষ্পা বা কেজিএফ মুভিটা লাগান না, জমে একদম ক্ষীর হয়ে যাবে। ব্রহ্মা রেগে গিয়ে বলে, এটা সিনেমা হল নয়, এটা পুলিশ কন্ট্রোল রুম, বুঝেছো? ট্রেনিং অফিসার বলে, স্যার এদের ক্লাস শুরু করেন। ব্রহ্মা তখন সবাইকে একত্র করে পুরো সিস্টেম কিভাবে কাজ করে তা বোঝাতে থাকে। সিন কাট হয়ে বিকেলে আসে। শালিনী তার দাদিকে ভিডিও কল করলে দাদি কান্না করেও বলে, তুই কবে বাসায় আসবি? তোকে সারা টিভি সিরিয়াল দেখে একদম মজা পাচ্ছি না। শালিনী বলে, ঢং রাখো তো, আর কয়েকদিনের মাঝে কয়েক ভাইয়ে মাচার নিয়ে আমাকে দেখতে আসো। এরপর সিন চলে আসে পরের দিনে সেলফ ডিফেন্স ট্রেনারের কাছে। ছুরির আঘাত থেকে কিভাবে নিজেকে বাঁচাতে হয় ট্রেনার সেটা শেখাচ্ছেন, কিন্তু তার শেখানোর ধরন এতটাই হাস্যকর যে কেউ সেটাকে শেখার জন্য না দেখে বরং কমেডি শোর মতো উপভোগ করতেছে। শালিনী দামিনীর অবস্থাও সেম। তো রাতে সকল মেয়ে ওয়াশরুমে ব্রাশ করতেছে, এমন সময় একটা মেয়ে আলাপ করে তাদের গ্রুপ গতকাল লুকিয়ে পাবে গিয়েছিল এবং সেখানে গিয়ে আল্লু অর্জুনকে দেখেছে। এটা শুনতে শালিনী চমকে উঠেও বলে, আল্লু অর্জুন মানে পুষ্পা মুভির আল্লু অর্জুন? মেয়েটি বলে, হ্যাঁ কেন? শালিনী দামিনীকে বলে, শুনেছিস ওরা আমার ক্রাশ আল্লু অর্জুনকে দেখেছে, শালা আমি মিস করলাম। দামিনী বলে, মন খারাপ করিস না, এসব সেলিব্রিটিরা প্রায়ই এখানকার পাবগুলোতে আসে। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি। এটা শুনতেই শালিনী তুড়ি মেরে বলে, আইডিয়া, আগামী ট্যুরে আমরা কোনো একটা পাবে যাব। সিন কাট হলো দেখি শালিনী দামিনীকে নিয়ে একটা পাবে এসেছে। শালিনী জীবনেও কখনো এসবে আসেনি, তাই সে এই পরিবেশ দেখে তো মহা খুশি। তো এরা আশেপাশে তাকাতে তাকাতে একটা টেবিলে বসে পড়তেই শালিনী পাবের একটা মেয়েকে ডেকে বলে, এসব কি? মেয়েটি বলে, ম্যাম আজকে লেডিস নাইট, তাই ড্রিঙ্কস একদম ফ্রি। শালিনী বলে, তাহলে সবগুলোই আমাকে দাও। এই বলে শালিনী সবগুলো ছিনিয়ে নিয়ে এক পেগ হাতে তুলে বলে, দাদিমা আমাকে ক্ষমা করিও। এই বলে ধ্যামাধ্যাম কয়েকটা মেরে দেয়। দামিনী বলে, এই চল ডান্স করি। এরা তখন ডান্স করতে গেলে সিন চলে আসে পাবে থাকা একটা ছেলের কাছে, নাম রফিক। রফিকের চেলা ইশারায় রফিককে বলে, ভাই মেয়েগুলো দেখো। তো রফিক দেখতেছে আর ওদিকে দুজনে উড়াধুরা পাগলা ডান্স শুরু করেছে। তো দামিনী হঠাৎ ঘড়ি দেখে বলে ওঠে, শালিনী আমাদের একাডেমিতে ফেরার সময় পেরিয়ে যাচ্ছে, এক্ষুনি বের হ। শালিনী বলে, আরে সবে তো আমার নাচের পিনিক উঠলো, এখনো অনেকগুলো স্টেপ দেখাইনি। দামিনী বলে, দেরি হলে কিন্তু প্রতাপ স্যারের ঝাড়ি খেতে হবে। প্রতাপ স্যারের কথা শুনতেই শালিনী বলে ওঠে, ঠিক আছে চল। তো এরা দুজনে পাপ থেকে বের হলে রফিকও কেন জানি তাড়াহুড়ো করে বের হয়ে এসে তার গাড়িতে ওঠে। তো ওদিকে শালিনী ও দামিনী দুজনে হেঁটেই ফিরতেছে। শালিনীর এখনো পিনিক কাটেনি, সে এখনো নাচতেছে। দামিনী ইমোশনাল হয়ে বলে, আমি এমন পাবে বহুবার এসেছি, তবে আজকে আমার জীবনের সবচেয়ে সেরা মজাটা করলাম। শালিনী বলে, আমার সাথে থাকলে সবসময় এমন চিল পাবি, বুঝলি? আর হ্যাঁ, প্রতাপ স্যারের ভয় পাস না, সব দোষ আমি নিজের ঘাড়ে নেব। এটা শুনে দামিনী খুশি হয়ে শালিনীকে জড়িয়ে ধরতেই তো এদের দুজনকে বাঁচাতে গিয়ে এই মেয়েটি আহত হলো এবং মেয়েটির সাথে থাকা খাবারগুলো নষ্ট হলো। শালিনী ও দামিনী মেয়েটিকে হসপিটালে নিয়ে যেতে চাইলে মেয়েটি রাজি হয় না। সে বলে, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো মেয়েটির খাবারগুলো নষ্ট হয়েছে, তাই দামিনী পাশের দোকান থেকে কিছু খাবার কিনে এনে মেয়েটিকে বলে, তুমি কোথা থেকে এলে জানি না, তবে আমাদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। তো মেয়েটি বাই বলে চলে যেতে থাকলে এরাও আপন মনে হেঁটে একাডেমিতে ফিরতেছে। হঠাৎ শালিনীর রাস্তায় একটা চাবি কুড়িয়ে পেলে ভাবে এটা নিশ্চয়ই ওই মেয়ের চাবি, তাই সে মেয়েটিকে ডাকতে পিছনে তাকাতেই দেখে
তো এভাবে দৌড়াতে দৌড়াতে একটা সময় এরা হাঁফিয়ে গেলে দামিনী তাড়াহুড়ো করে পুলিশ কন্ট্রোল রুমে কল করে লোকেশন এবং কিডন্যাপিং এর ঘটনা জানালে কন্ট্রোল রুম থেকে কিডন্যাপারদের গাড়ির নম্বর জানতে চায়। দামিনী তখন গাড়ির নাম্বারটা বললে পুলিশ চেক করে বলে ওঠে এই নাম্বারে তো কোনো গাড়ি নেই। এটা শুনে দামিনী তো রীতিমতো সব। দুজনে তখন তাড়াহুড়ো করে কাছের একটা পুলিশ স্টেশনে এসে বলে স্যার আমরা একটা মেয়েকে কিডন্যাপ হতে দেখেছি, কেস ফাইল করতে চাই। কনস্টেবল বলে আরামসে বসে পড়ো, ইন্সপেক্টর স্যার আসুক। শালিনী বলে স্যার খুবই জরুরি। কনস্টেবল বলে বললাম না বসে পড়ো। কি আর করার, এরা বসে পড়লে দামিনী আগে হাতে স্যানিটাইজার মারে। তো কিছুক্ষণ বসে থাকার পর ইন্সপেক্টর আসলে শালিনী ও দামিনী তাকে কিডন্যাপিং এর ঘটনা খুলে বলতে শুরু করে। ইন্সপেক্টর বলে তোমরা কে? এরা বলে আমরা পুলিশ একাডেমির ছাত্রী, 11 নম্বর ব্যাচ। ইন্সপেক্টর বলে ঠিক আছে, আমি হাই প্রোফাইল একটা কেস নিয়ে বিজি আছি, এক্ষুনি বের হতে হবে। রাও হ্যাঁ স্যার, এদের কেসটা ফাইল করে নাও, পরে সময় পেলে দেখবো নি। এই বলে ইন্সপেক্টর চলে যেতে থাকলে এরা দৌড়ে এসে ইন্সপেক্টরকে বলে স্যার পুলিশ একাডেমিতে আমাদেরকে পড়ানো হয়েছে কিডন্যাপের প্রথম 5 ঘন্টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের ভিতরে কিডন্যাপ হওয়া ব্যক্তিকে খুঁজে বের করা না গেলে তার মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। ইন্সপেক্টর বলে এসব আমাকে শেখাতে এসো না। এই বলে ইন্সপেক্টর চলে গেলে এরা তো অসহায় হয়ে পড়ে, এখন কি করবে ভেবে পাচ্ছে না। দামিনী বলে প্রতাপ স্যারকে কল করি। শালিনী বলে গুড আইডিয়া, এক্ষুনি কর। দামিনী কল করতে স্যার বলে ছুটির টাইম শেষ হওয়ার 1 ঘন্টা পেরিয়ে গেছে, তোমরা কোথায়? দামিনী বলে স্যার আমরা বাঞ্জারা হিলস পুলিশ স্টেশনে। ওখানে কেন? স্যার আমরা একটা কিডন্যাপিং হতে দেখেছি। স্যার কোনো কথা না শুনে বলে আমার প্রথম দায়িত্ব তোমাদেরকে নিরাপদে একাডেমিতে ফিরিয়ে আনা, বুঝেছো? আমি গাড়ি পাঠাচ্ছি, তোমরা এক্ষুনি চলে আসো। দামিনী বলে স্যার এটা কিডন্যাপিং কেস, আর অনেক দেরি হয়ে যাচ্ছে। স্যার পাত্তা না দিয়ে বলে আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি, তোমরা আসো, এটা আমার অর্ডার। এই বলে স্যার কল কেটে দিলে এরা তো আরো হতাশায় ডুবে যায়। শালিনী বলে এই ঘটনাটা কেবল আমরাই দেখেছি, আর কেউ দেখেনি, তাই আমরা ছাড়া মেয়েটিকে সাহায্য করার আর কেউ নেই, সো আমরা মেয়েটিকে উদ্ধার করে তবেই ফিরবো। দামিনী বিরক্ত হয়ে বলে কেউ যখন সাহায্য করছে না তখন আমাদের হাতে আর কি বা করার আছে? শালিনী বলে তুই তো প্রতিটি ক্লাস সবসময় মনোযোগ দিয়ে শুনতিস, তাই ভেবে দেখতো এমন কোনো কৌশল মনে পড়ে যা দিয়ে আমরা মেয়েটিকে খুঁজে বের করতে পারি। তখন দামিনী ভাবতে ভাবতে বলে ওঠে কোনো ক্রাইম সমাধানের 3টি উপায়ের মাঝে সেরা উপায় হচ্ছে যেখানে ক্রাইম ঘটেছে সেই জায়গাটা ইনভেস্টিগেশন করা। এটা শুনতেই শালিনী বলে এক্ষুনি সেখানে যাব, চল। দামিনী থামাইও বলে আমি এটা করতে পারবো না, স্যার যদি আমাকে একাডেমি থেকে বের করে দেয় তাহলে? আরে এত সব ভাবিস না তো। দামিনী বলে আমরা যে এসব করে মেয়েটিকে বাঁচাতে পারবো তার গ্যারান্টি কি? শালিনী রেগে মেগে বলে লাইফে কোনো কিছুর গ্যারান্টি থাকে না, গ্যারান্টি কেবল টিভি ফ্রিজের থাকে। আর ওই মেয়েটিও যদি তোর মতো ভাবতো তাহলে কি আমাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতো? কিন্তু না, দামিনী তার মনকে রাজি করাতেই পারছে না। এমন সময় থানায় ফোন বেজে ওঠে, মানে প্রতাপ স্যার থানায় ফোন করেছে। তো প্রতাপ স্যার কনস্টেবলকে বলে আপনার থানায় যে 2টা মেয়ে আছে ওদেরকে এক্ষুনি পুলিশ হেফাজতে একাডেমিতে পাঠান। বাহিরে থাকা শালিনী এসব শুনে দামিনীকে বলে দেখ প্রতাপ স্যার কল করেছে, তাই প্লিজ তাড়াতাড়ি সিদ্ধান্ত নে। এমন সময় কনস্টেবল এদেরকে ডাক দিলে শালিনী ইশারায় দামিনীকে বলে প্লিজ যাস না, কিন্তু না, দামিনী যেতে ধরে। সিন কাট হলে দেখি এরা একটা অটোতে করে সেই ক্রাইম স্পটে যাচ্ছে। তো এরা সেই ক্রাইম স্পটে এসে জায়গাটা ভালো করে দেখতে থাকলে দামিনী দেখে সেখানে কোনো সিসি ক্যামেরা নেই, তার মানে কিডন্যাপার প্ল্যান করেই মেয়েটিকে এখান থেকে কিডন্যাপ করেছে। এদিকে আবার মেয়েটির বিষয়ে এরা দুজনে কিছুই জানে না, এই যেমন মেয়েটির নাম কি, থাকে কোথায় ইত্যাদি। এই সময় শালিনীর মনে পড়ে তাদেরকে বাঁচাতে গিয়ে মেয়েটির হাত থেকে খাবারের ব্যাগটা পড়ে গিয়েছিল, তখন দুজনে সেই খাবারের ব্যাগটা খুঁজে বের করে। কিন্তু এ কি, ব্যাগের গায়ে তো কোনো দোকানের নামই নেই। দামিনী বলে মনে হচ্ছিল মেয়েটি আশেপাশের কোনো দোকান থেকেই আসছিল, তাই চল দেখি এই ব্যাগে করে কে খাবার বিক্রি করে। এমন সময় এরা দেখে একটা ছেলে সেম ব্যাগ নিয়ে আসতেছে। এরা বলে ভাই এই পার্সেল কোথা থেকে আনলে? ছেলেটি বলে এই তো ওদিকে। এটা শুনে এরা দুজনে দৌড়ে সেখানে আসলে দেখে এ কি, এখানে অনেকগুলো স্টল আর সবার ব্যাগ একই রকম। দামিনী বলে ধ্যাত, এখন কি করব? তখন শালিনীর মাথায় একটা আইডিয়া আসে। ও শালিনী মেয়েটির ব্যাগে লেগে থাকা চাটনি আঙ্গুলে লাগিয়ে খেতে থাকলে দামিনী রেগে মেগে বলে আমাদের হাতে সময় নেই আর তুই এখন খাওয়ার মুডে আছিস। শালিনী বলে আমার সাথে আয়। এই বলে শালিনী প্রতিটি স্টলে যায় ও সবার চাটনি চেখে চেখে দেখতে থাকে, কিন্তু না, অনেকগুলো ট্রাই করলো, এখনো কারোটার সাথে স্বাদ মিলছে না। তখন দামিনী বলে তুই হয়তো ঠিক মতো স্বাদটা মেলাতে পারছিস না। শালিনী বলে খবরদার এটা বলবি না, খাবারের ব্যাপারে আমার পিএইচডি করা আছে। এই বলে শালিনী আরেকটা স্টলে গেলে ফাইনালি টার্গেটেড চাটনি পেয়ে যায়। দামিনী তখন দোকানদারকে বলে ভাই একটু আগে পিঙ্ক জ্যাকেট আর সেরা জিন্স পরা একটা মেয়ে আপনার থেকে পার্সেল নিয়ে গেছে, মনে পড়ছে? ছেলেটি বলে আমি ডোসা বিক্রি করতে আসি, মেয়েদের শরীরে দেখতে আসি না। কে এক জ্বালা। তখন শালিনী একটু ভেবে বলে ওঠে একটা মশলা ডোসা নিয়েছিল, সাথে তরকারিটা আলাদা নিয়েছিল।
লোকটি বলো, ও হ্যাঁ মনে পড়েছে, ও তো আমার রেগুলার কাস্টমার, কয়েকটা বাচ্চার সাথে থাকে ও। দামিনী তখন মেয়েটির নাম ঠিকানা জানতে চাইলে ছেলেটি বলে, নাম ঠিকানা তো জানি না, তবে পাশের গলিতে বাম দিকে ঘুরতে একটা পার্লার আছে, ও সেখানে কাজ করে। ব্যাস এরা সেই পার্লারের দিকে দৌড় দেয়। তো এরা দুজনে সেই পার্লারের সামনে পৌঁছাতেই শালিনী পার্লারের ভিতরে যাবে, দামিনী দুম করে আটকাই বলে, আসলে এটা নর্মাল মাসাজ পার্লার নয়, এর ভিতরে আসলে ওই কাজ চলে। ওই কাজ মানে? আরে বোঝার চেষ্টা কর, ওই কাজ। তারপরে ওই শালিনী না বুঝলে দামিনী কানে কানে বলতেই শালিনী চমকে উঠেও বলে, হে ভগবান, এখন কি করব? আমাদের যে কোনো একজনকে তো ভিতরে যেতেই হবে, কিন্তু কেউই যাওয়ার সাহস পাচ্ছে না। শালিনী বলে ওঠে, চল টস করি। বল, পাথরটা আঙ্গুলের ভিতরে নাকি বাহিরে? ভেতরে। নো, বাহিরে। নে, হেরে গেছিস, এবার তুই যা। কি আর করার। শালিনীকে গেটে পাহারায় রেখে দামিনী ভয়ে ভয়ে পার্লারের ভিতরে যায়। এমন সময় ভিকি নামের একটা ছেলে সার্ভিস নিয়ে বেরিয়ে আসতেই দামিনীকে দেখে চোখ কপালে ওঠেও মনে মনে বলে, ইস, আর একটু আগে আসলে এই মালটাকেই পেতাম। তো দামিনী কাউন্টারে থাকা ছেলেটিকে কিছু জিজ্ঞেস করবে, তার আগেই ছেলেটি 303 নম্বর রুমে যেতে বলে চলে যায়। এদিকে শালিনী পাহারায় দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখে সামনের স্টলে একটা ছেলে এভাবে নুডলস খাচ্ছে। এই গেল। শালিনীর লোভ সামলাতে না পেরে পাহারা দেওয়া ছেড়ে সোজা গিয়ে নুডলস খেতে লেগে পড়ে। আহ, কি ফিলিংস মাইরি। ওদিকে দামিনী ভয়ে ভয়ে 303 নম্বর রুমে ঢোকে। এদিকে আবার ভিকি পার্লার থেকে বেরিয়ে স্টলে আসলে সেখানে শালিনীকে দেখে ভাবে, এই স্টলেও মনে হয় ওই ব্যবসায়ী চলে। তাই সে দূর থেকে শালিনীকে দেখিয়ে ওয়েটারকে বলে, ভাই ওইটা পাওয়া যাবে? ওয়েটার দেখে মেয়েটি নুডলস খাচ্ছে। ওয়েটার ভাবে লোকটি নুডলসের কথা বলছে, তাই লোকটি বলে, হ্যাঁ গিয়ে বসুন, হয়ে যাবে। সিন পার্লারে 303 নম্বর রুমে আসে। একটা মেয়ে মাসাজ করার উপকরণ নিয়ে এসে দামিনীকে শুয়ে পড়তে বলে। তখন দামিনী বলে, আমি মাসাজ করাতে আসিনি, একটা মেয়ে আমার সামনে কিডন্যাপ হয়েছে, যে তোমাদের এখানে কাজ করে, আমি তার নাম ঠিকানা জানতে এসেছি। মেয়েটি বলে, এখানে তো 30-40 জন মেয়ে কাজ করে, আপনি কার কথা বলছেন? দামিনী তখন মেয়েটির গায়ের রং, চুলের ধরন, হাইট ইত্যাদি বললে মেয়েটি বলে, এখানকার সকল মেয়েই এমন, কারণ এখানে এমন মেয়েদেরকেই কেবল জবে নাই। লেজালা। তখন দামিনী বলে উঠে, মেয়েটির গায়ে পিঙ্ক জ্যাকেট ছিল। তখন মেয়েটি তার পিঙ্ক জ্যাকেট বের করে বলে, পার্লার থেকে সবাইকেই এমন পিঙ্ক জ্যাকেট দেয়। কারণ কি এক জ্বালা। এমন সময় একটা পুলিশ গাড়ি এসে পার্লারের সামনে থামলে ভিকি বলে, ভগবান বাঁচাইছে, এখনো যদি পার্লারের ভিতরে থাকতাম তো পুলিশের হাতে ধরা খেয়ে টিভি নিউজে ভাইরাল হয়ে যেতাম। এটা শুনতেই শালিনী থমকে যায়, কারণ ভিতরে তো দামিনী আছে, এখন সে কি করবে? এমন সময় আবার ভিকি শালিনীর সাথে লটর পটর শুরু করে। ব্যাস, পুলিশকে থামাতে শালিনী ঠাস করে ভিকির গালে একটা থাপ্পড় মারে। ভিকির চিল্লানিতে পুলিশগুলো চলে আসলে শালিনী বলে, স্যার এই ছেলেটা আমাকে কিস করেছে, আজ আমি একে মেরেই ফেলবো। এটা শুনে ভিকি ভয়ে পালাতে শুরু করলে শালিনী পুলিশগুলোকে বলে, আমি একে হত্যা করতে যাচ্ছি, আপনারা পারলে একে আমার হাত থেকে বাঁচিয়ে নিন। এই বলে শালিনী ভিকির পিছনে দৌড় শুরু করলে পুলিশ দুটিও এদের পিছনে দৌড় শুরু করে। দৌড়াতে দৌড়াতে পুলিশগুলো হাঁফিয়ে গিয়ে বলে, চল পার্লারে রেড মেরে আসি। এটা শুনে শালিনী বলে, কি হলো স্যার, পুরুষ হয়ে একটা মেয়েকে ধরতে পারছেন না? এটা শুনে পুলিশ দুইজন রেগে মেগে আবারও ধাওয়া শুরু করে। ওদিকে দামিনী হতাশ হয়ে বের হচ্ছে। এমন সময় কাউন্টারে থাকা ছেলেটির শরীরে ট্যাটু দেখতেই তার মনে পড়ে মেয়েটির হাতে বিড়ালের ট্যাটু ছিল। ব্যাস, সে আবারও ভিতরে যাই ও মেয়েটিকে এটা বললে মেয়েটি বলে, ও মাই গড, এটা তো প্রিয়া, প্রিয়া কিডন্যাপ হয়েছে। দামিনী বলে, প্রিয়ার পরিবার কোথায় থাকে? মেয়েটি বলে, ওর কেউ নেই, ও বাসা থেকে পালিয়ে মুম্বাই এসেছে, 2টি মেয়ের সাথে থাকে, তাদেরও বাবা মা কেউ নেই। দামিনী তখন ঠিকানা জানতে চায়। তো দামিনী পার্লার থেকে বের হয়ে দেখে শালিনী নেই। এমন সময় শালিনী দৌড়ে এসে বলে, তাড়াতাড়ি আমার সাথে দৌড়া। দামিনীও তখন না বুঝে দৌড়াতে থাকে, আর পুলিশ দুজন তখন হাঁপিয়ে গিয়ে দৌড়ানো বন্ধ করে। তো এরা প্রিয়ার সেই ঠিকানায় আসে, নাম পল্লবী অ্যাপার্টমেন্ট। ভিতরে এসে দরজায় নক করলে নন্দু নামের একটা ছেলে দরজা খুলে তাদের পরিচয় জানতে চায়। শালিনী বলে, আমরা পুলিশ ট্রেনিং। এটা শুনতেই নন্দু দরজা বন্ধ করে পিছন দরজা দিয়ে পালিয়ে যায়, আর এরা দরজা ধাক্কাতে থাকে। তখন ভিতরে থাকা একটা পিচ্চি মেয়ে দরজা খুলে দিলে এরা ভিতরে 2টি মেয়েকে দেখতে পায়। তো এরা পিছন দরজা দিয়ে বের হয়ে নন্দুকে খুঁজতে থাকে, বাট কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে দামিনী একটা গ্রাউন্ড ফ্লোরে ঢুকে পড়লে পিছন থেকে নন্দু এসে যেই না চাকু মারে, তখন শালিনী এসে অবাক হয়ে বলে, এটা কি করে করলি? দামিনী বলে, একাডেমির ট্রেনিংয়ে শিখিয়েছিল না, তখন এটা ফানি লাগলেও এখন সেটাই কাজে দিল। তো এরা নন্দুর ফোন চেক করে জানতে পারে রফিক নামের একজন নন্দুকে টাকা দিত, আর সে বিভিন্ন মেয়েদের খুঁজে বের করে রফিকের কাছে চালান করত। তখন এরা বুঝতে পারে এরা সঠিক সময়ে না আসলে প্রিয়ার ফ্ল্যাটে থাকা বাকি 2 মেয়েকেও নন্দু চালান দিত। তাই এরা নন্দুর থেকে রফিকের অ্যাড্রেস নিয়ে নন্দুকে পিলারের সাথে বেঁধে ফেলে। এরপর প্রিয়ার ঘরে এসে সেখানে থাকা সেই 2টি মেয়েকে যখন জানায় যে তোমাদের প্রিয়া দিদি কিডন্যাপ হয়েছে, তখন মেয়েগুলো কেঁদে ফেলে ও বলে,
প্রিয়া দিদি ছাড়া আমাদের কেউ নেই, প্রিয়া দিদি আমাদেরকে লালন পালন করে, প্লিজ দিদিকে বাঁচান। শালিনী তখন ভরসা দিয়ে বলে, তোমরা টেনশন করো না, প্রিয়াকে আমরা ফিরে আনবো। সিন তখন প্রিয়ার কাছে আসলে দেখি டைமுக்கு மருந்து எடுத்துக்க வேண்டாமா? তো এই চক্রটা মেয়েদের সাথে কেন এমনটা করতেছে, এদের আসলে উদ্দেশ্য কি, সেটা সামনে জানতে পারবেন। তো ওদিকে দামিনী ও শালিনী নন্দুর থেকে পাওয়া রফিকের অ্যাড্রেসে আসতেছে। পথের মাঝে দামিনী শালিনীকে বলে, মনে হচ্ছে এটা অনেক বড় একটা গ্যাং, তারা এমন সব মেয়েদেরকে টার্গেট করছে যাদের কোনো পরিবার নেই, অর্থাৎ যে মেয়েগুলো হারিয়ে গেলে তাদেরকে খোঁজারও কেউ নেই, আর যার ফলে থানায় কোনো কেসও হবে না। তো দুজনে সেই ঠিকানা মতো একটা রেস্টুরেন্টে এসে নন্দুর ফোন থেকে রফিককে কল করে। তখনই পাশের টেবিলে একজনের ফোন বেজে ওঠে। এবার এরা বুঝতে পারে এটাই তাহলে সেই রফিক, তাই তারা কল কেটে দেয়। কিন্তু দুম করে কল কেটে যাওয়ায় রফিক সাথে সাথে নন্দুর নাম্বারে কল ব্যাক করতেই দামিনীর কাছে নন্দুর ফোনটা বেজে ওঠে। রফিক সেটা দেখে দামিনীর কাছে এসে বলে, নন্দুর ফোন তোর কাছে কেন? দুজনেই ভয়ে চুপ করে থাকলে রফিকের লোকেরা এদের গায়ে হাত তুলতে থাকে। এরা হাত তুলতে নিষেধ করতেছে, কিন্তু না, গুন্ডারা শুনছে না। এদের তখন ধৈর্যের বাঁধ ভেঙে গেলে শালিনী দামিনীর দিকে তাকিয়ে ইশারায় বলে, শুরু কর। ব্যাস, এরপর তো শালিনী ও দামিনী রফিককে এভাবে চিপাই ফেলে জিজ্ঞেস করে, বল তোদের বসকে আর প্রিয়াকে কোথায় রেখেছিস? রফিক গরম পানির ঠেলায় বলে ওঠে, আমার বস টনি ভাই, আর প্রিয়াকে কোথায় রাখা হয়েছে সেই ঠিকানাও বলে। এরা তখন রফিককে সাথে নিয়ে একটা পরিত্যক্ত বিল্ডিং এ আসলে দেখে পুরো এরিয়াটা একদম নিস্তব্ধ, এখানে কেউ আছে বলে তো মনে হচ্ছে না। দামিনী টর্চ লাইট জ্বালিয়ে ভিতরে যেতে থাকলে একটা রুম দেখে থেমে যায়। দরজার নিচে ফাঁকা দেখে নিচের দিকে টর্চ ধরে তাকাতেই এই দামিনী তো রীতিমতো চমকে গেছে। দামিনী আবার ভিতরে তাকিয়ে প্রিয়া নামে ডাকতেই মেয়েটি বলে ওঠে, আপু প্লিজ আমাকে বাঁচান। সঙ্গে সঙ্গে চারিদিকে থাকা সকল রুম থেকে একইভাবে বাঁচার আর্তনাদ আসতে শুরু করে। মানে প্রতিটি রুমে অনেকগুলো মেয়ে আছে। রেজাল্লা কাকে আগে বাঁচাবে? দামিনী তখন শালিনীকে ডাকেও দুজনে মিলে রুমের দরজাগুলো ভেঙে ফেলার চেষ্টা করে। শালিনী একটা দরজা ভেঙে ফেললে দেখে একটা মেয়ে এভাবে পড়ে আছে, অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। দামিনী বলে, এখানে অনেক মেয়ে আটকা পড়ে আছে, আগে এই মেয়েটিকে হসপিটালে নিয়ে যাই, তারপর পুলিশ ফোর্স নিয়ে ফিরে আসবো। তো শালিনী মেয়েটিকে কাঁধে করে নিয়ে এখান থেকে যেতে থাকলে হঠাৎ এদের গলির সামনে দিয়ে অনেকগুলো গুন্ডা আসতে থাকে, যা দেখে দামিনী বলে, শালিনী তুই ওকে নিয়ে পালা। কি? হ্যাঁ ওকে নিয়ে পালা, আমি ওদেরকে আটকে রাখছি। এই বলে দামিনী একটা বেলচা হাতে নিয়ে গুন্ডাদেরকে ভয় দেখাতে থাকে। তখন গুন্ডাদের মাঝে থেকে আসল মাল বেরিয়ে আসে। হ্যাঁ এটাই সেই টনি, রফিক যার কথা বলেছিল। তো টনি এসে দামিনীকে ধামাধাম মারতে থাকলে দামিনীর চিৎকারে শালিনী থেমে গিয়ে পিছন ফিরে দেখে দামিনীর এই অবস্থা। শালিনী তখন মেয়েটিকে কোল থেকে নামিয়ে রেখে দামিনীকে বাঁচাতে আসলে টনি শালিনীকেও নির্মমভাবে মারতে শুরু করে। তো মার খেতে খেতে দুজনেরই জ্ঞান হারিয়ে যায় আর স্ক্রিন অন্ধকার হয়ে যায়। স্ক্রিনে আলো আসতে দেখি দুজনের এই অবস্থা। আর এই সিনটাই আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম। তো দামিনীর হুঁশ ফিরলে দামিনী বলে, আমার ফেস থেকে কি যেন গড়িয়ে পড়তেছে। শালিনী বলে, ওরা তোকে মেরেছে না, তাই রক্ত গড়িয়ে পড়ছে। তো যাই হোক, এবার শালিনী হুক থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা শুরু করে।
এই রে কোমর গেছে। দামিনী বলে আওয়াজ করিস না, ওরা এসে যাবে। তো শালিনী এবার দামিনীকে হুক থেকে নামাই। এরপরে এরা এখান থেকে বের হবে, দেখে দরজায় সবাই এভাবে মাল খেয়ে ডাল হয়ে পড়ে আছে। তো এরা এইভাবে পালাতে থাকলে রফিক টনিকে ফোন করে বলে ভাই মেয়েগুলো পালাচ্ছে। টনি বলে আমাদের এলাকা পার হওয়ার আগেই ধরে ফেলো, শেষ করে দে। তো রফিক মেয়েগুলোর সাথে পেরে উঠছে না শুনে টনি বেরিয়ে পড়ে। তো টনি দলবল নিয়ে এদের সামনে এসে হাজির। বাট শালিনী দামিনী সৌভাগ্যক্রমে একটা পুলিশ স্টেশনের সামনে এসে পৌঁছেছে। তাই রফিক বলে ভাই চলো এদেরকে পরে দেখে নিব। এই বলে গুন্ডারা চলে গেলে এরা হেল্পের জন্য পুলিশ স্টেশনে ঢুকতেই দায়িত্বে থাকা 2 পুলিশকে দেখে তো শালিনী অবাক, কারণ শালিনী এই 2 পুলিশকেই কুত্তা দৌড়ানি দিয়েছিল। শালিনী তো মাথায় হাত, ওদিকে দামিনী কিছুই বুঝতে পারছে না। পরের দিন সকালে প্রতাপ স্যার পুলিশ স্টেশনে আসলে এদের দুজনকে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় দেখতে পায়। সে এর কারণ জানতে চাইলে কনস্টেবল বলে স্যার এদের একজনকে রাতে একটা ছেলের সাথে গন্ডগোল করতে দেখেছি, তাই আটকে রেখেছি। প্রতাপ স্যার তখন এদের হয়ে ক্ষমা চায় আর এদেরকে ছেড়ে দিতে বলে। এরপর সে শালিনী আর দামিনীকে গাড়িতে করে নিয়ে আসার সময় দুজনেই প্রতাপ স্যারকে সবকিছু খুলে বলে এবং তাকে সেই আস্তানাতে নিয়ে যেতে চায় যেখানে অনেক মেয়েকে আটকে রাখা হয়েছে। কিন্তু স্যার কিছুতেই এসব বিশ্বাস করছে না এবং যেতেও রাজি হচ্ছে না। এরা স্যারকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করে সেখানে নিয়ে আসলে কি এরা প্রতিটি ঘর চেক করে দেখে এখানে একটা মেয়েও নেই, এমনকি এখানে যে কোনো মেয়ে ছিল সেটারও কোনো নমুনা নেই। কেমনটা লাগে? প্রতাপ স্যার বলে তোমাদের কাছে শক্তিশালী কোনো প্রমাণ নেই, আবার তোমরা যে গাড়ির নম্বর দিয়েছো সেই নাম্বারেরও কোনো অস্তিত্ব নেই, তাই আমার কিছু করার নেই। এই বলে প্রতাপ স্যার রেগে মেগে এদেরকে একাডেমিতে নিয়ে আসলে যে স্যারকে এরা আদর্শবান মনে করে সেই স্যারের এমন আচরণ দেখে এরা আক্ষেপে স্যারকে অনেক অপমান করে কথা বলে এবং রাগ করে রুমে চলে যায়। তো শালিনী আসলে কিডন্যাপ হওয়া মেয়েগুলোর স্বপ্ন দেখে আটকে উঠলো। শালিনী সামনে তাকালে দেখে দামিনীও কিডন্যাপ হওয়া মেয়েগুলোর কথা ভেবে একা বসে হাউমাউ করে কাঁদতেছে। শালিনী কাছে এসে সান্ত্বনা দিয়ে বলে কাঁদিস না, আমি দেখছি কি করা যায়। সিন রফিকের কাছে আসলে দেখি সেই সকল মেয়েদেরকে অন্য একটা জায়গায় শিফট করেছে। প্রস্তুতি চলতেছে অপারেশন করে সকল মেয়ের শরীর থেকে মূল্যবান অংশগুলো নিয়ে এদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার। আর এই কাজে এদের সাথে আছে রাকেশ নামের একজন ডক্টর। মানে এই রাকেশের কারণেই এই চক্রটি কোটি কোটি টাকা বিজনেস করতে পারতেছে। চিন চলে আসে শালিনী ও দামিনীর কাছে। দুজনে জিম করা রেখে বসে বসে মেয়েগুলোর কথাই ভাবতেছে। এতগুলো মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েগুলোকে খুঁজে বের করতে কেউ হেল্প করতেছে না। এদিকে এতগুলো মেয়ের জীবন মরণের বিষয়, তাই এরা বিষয়টাকে এড়িয়েও যেতে পারতেছে না। তাই ফাইনালি দুজনে ঠিক করে এরা দুজনেই মেয়েগুলোকে খুঁজে বের করবে, কিন্তু কিভাবে? তখন শালিনীর সিসিটিভি কন্ট্রোল রুমের ব্রহ্মার কথা মনে পড়ে। শালিনী ব্রহ্মা স্যারকে কল করে বলে স্যার আমি শালিনী। কোন শালিনী? ওই যে স্যার আপনার মনিটরে পুষ্পা মুভি লাগাতে বলেছিলাম। হ্যাঁ মনে পড়েছে। তো স্যার একটা আবাল মাল খেয়ে গাড়ি চালিয়ে আমার বান্ধবীকে ধাক্কা মেরে পালিয়েছে। আমি গাড়ির নাম্বারটা দিচ্ছি, নাম্বারটা আনরেজিস্টার্ড। প্লিজ আপনি একটু ম্যানুয়ালি গাড়িটাকে ট্রেস করে লোকেশনটা জানাতে পারবেন? তখন ব্রহ্মা গাড়ির নাম্বারটা নিয়ে বলে ঠিক আছে, আমি গাড়ির লোকেশন পেলে তোমাকে জানাচ্ছি। তো পরের দিন ব্রহ্মা শালিনীকে কল করে বলে তুমি যে গাড়ির নাম্বার দিয়েছো সেই গাড়িটি প্রায় পুরো শহরেই ঘুরে বেড়ায়। শালিনী বলে স্যার এমন কোনো জায়গা বলুন যেখানে গাড়িটি আধা ঘন্টা হলেও থেমে থাকে। তখন ব্রহ্মা বলে প্রতি মাসের প্রথম আর শেষ রবিবার গাড়িটি বাচ্চুপল্লীতে গিয়ে 4 মাথার মোড়ে থেমে থাকে। দামিনী সাথে সাথে অনলাইনে চেক করে দেখে বাচ্চুপল্লীর ঠিক সেই জায়গাতে রাজাজি নামের একটা হসপিটাল আছে। তার মানে কিডন্যাপাররা সম্ভবত এই হসপিটালেই মেয়েগুলোকে নিয়ে যায়। তখন দামিনী ঘড়িতে দেখে আগামীকালকেই মাসের প্রথম রবিবার। শালিনী বলে তার মানে আগামীকালকেই মেয়েগুলোকে হসপিটালে নিয়ে যাবে, তাই আমাদের যে কোনো ভাবেই হোক এর আগেই মেয়েদেরকে বাঁচাতে হবে। দামিনী বলে আমাদেরকে কি এত রিস্ক নেওয়া ঠিক হবে? শালিনী জিদ করে বলে হয় আমরা মেয়েগুলোকে বাঁচিয়ে নিয়ে ফিরবো, নয়তো আমরা মরে ফিরবো। কিন্তু সমস্যা হলো একাডেমির চোখ ফাঁকি দিয়ে এখান থেকে বের হবে কিভাবে? সিন রাতে আসলে দেখি দুজনে এমন অস্থির গেট আপ নিয়ে একাডেমির রুম থেকে বের হচ্ছে।
দুজনে ফাইনালি একাডেমির গেটের বাইরে চলে আসে আর সিন রফিকের কাছে আসলে দেখি সে মেয়েগুলোকে এখান থেকে কোথায় জানি নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তুলতেছে। সিন শালিনী দামিনীর কাছে আসলে দেখি এরা রাজাজি হসপিটালের সামনে এসে পড়েছে। তো এরা তাড়াহুড়ো করে হসপিটালের ভিতরে ঢুকে পুরোটা চক্কর দিয়ে আসলে দেখে না, এখানে তো সন্দেহজনক তেমন কিছু নজরে পড়লো না। দামিনী তখন অনলাইন ঘাটলে দেখে রাজাজি হসপিটালের আরেকটা শাখা আছে। এরা তাড়াহুড়ো করে এবার সেখানে যাওয়ার জন্য অটো ধরে, কিন্তু দুঃখের বিষয় হলো এরা এখান থেকে যেতে থাকলে রফিকের গাড়িগুলো এদের পাশ দিয়ে রাজাজি হসপিটালে আসে। তো রফিকের লোকজন মেয়েগুলোকে গাড়ি থেকে নামিয়ে হসপিটালের অপারেশন থিয়েটারে নিয়ে গেলে তাড়াহুড়ো করে অপারেশনের প্রস্তুতি শুরু হয়। সিন বাহিরে আসলে দেখি রফিক পার্কিং লটে তার দলবল নিয়ে আড্ডা দিচ্ছে আর রফিকের বস টনি হসপিটালের ভিতরেই অপারেশনগুলো হওয়ার অপেক্ষা করতেছে। ইস, শালিনী দামিনী যে ভুল লোকেশনে গেল, সেখান থেকে কি আর এখানে ফিরবে? যদি লেট করে ফেরেও তাহলেও ফিরতে ফিরতে তো অপারেশন হয়ে যাবে, এমনটাই ভাবছেন তাই না? কিন্তু 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 হঠাৎ পার্কিং লটে দুটি মেয়ের এন্ট্রি হয়। এরা আর কেউ নয়, শালিনী ও দামিনী। মানে রফিকের গাড়িগুলো পাশ দিয়ে আসার সময় এরা খেয়াল করেছিল। তো এরপর যা হতে চলেছে তা এক্সপ্লেন করার জিনিস না, এটা অরিজিনাল সিনে এনজয় করার জিনিস, তাই অরিজিনাল সিনে দেখেন। তো এরা হসপিটালের ভিতরে আসলে রিসেপশনে থাকা মেয়েটি বলে, আপনারা কে, কি চান? শালিনী বলে, অপারেশন থিয়েটারটা কোথায়? মেয়েটি তখন রাকেশ ডক্টরকে ফোন করতে ধরলে শালিনী ফোনটা কেড়ে নিয়ে রেগে মেগে বলে, অপারেশন কোন রুমে হচ্ছে? মেয়েটি ভয়ে 7 তলার কথা বলতেই সিন অপারেশন থিয়েটারে আসলে দেখি প্রিয়ার অপারেশন এই শুরু হতে চলেছে। তাহলে কি এরা এত কিছু করেও প্রিয়াকে বাঁচাতে পারবে না? তো শালিনী ও দামিনী 7 তলায় যাওয়ার জন্য রেগে মেগে লিফটে ওঠে, কিন্তু 7 তলায় লিফটের দরজাটা খুলতেই জমদূত সামনে হাজির। তো দামিনী ডক্টরকে আটক করে আর শালিনী নার্সগুলোকে বলে, ওর কি অপারেশন হয়েছে? নার্স বলে, না না না, কেবল আমরা অজ্ঞান করেছি। এটা শুনতেই শালিনী যেন হাঁপ ছেড়ে বাঁচে ও খুশিতে কেঁদে ওঠে। সিন কাট হলে দেখি এরা পুলিশকে খবর দিয়েছে ও পুরো পুলিশ ফোর্স ছুটে আসতেছে।
সিন চলে আসে ডিজিপি অফিসে। শালিনী আর দামিনীর বিষয় নিয়ে মিটিং হচ্ছে। এরা দুজনে আইন নিজের হাতে তুলে নিয়েছে, একাডেমির নিয়ম ভঙ্গ করেছে, তাই অফিসাররা এদের দুজনকে একাডেমি থেকে বের করে দেওয়ার দাবি তুলেছে। শালিনী বলে, স্যার, একাডেমিতে আসার আগে আমার জীবনের কোনো লক্ষ্য ছিল না, কিন্তু এই তো সবে বুঝতে শুরু করেছি একজন পুলিশ হিসেবে আমার জীবনের লক্ষ্য কি হওয়া উচিত, আর আপনারা এখনই আমাকে বের করে দিচ্ছেন। তো শালিনী দামিনী বাহিরে গেলে কমিশনার প্রতাপ স্যারকে বলে, প্রতাপ, তোমার কিছু বলার আছে? তখন প্রতাপ বলে, স্যার, সত্যি বলি তো আমার মনে হচ্ছে না ওরা কোনো অন্যায় করেছে। ওরা এক রাতে যত মানুষের জীবন বাঁচিয়েছে একটা সাধারণ পুলিশ তা সারা জীবনেও করতে পারে না, আর ওরা এটা করেছে ট্রেনে থাকা অবস্থায়। তাহলে ভাবুন, ওরা যখন সত্যিকার পুলিশ হবে তখন কি কি করবে। তবে হ্যাঁ, ওরা একাডেমির আইন ভঙ্গ করেছে, তার জন্য অবশ্যই তাদেরকে শাস্তি দেওয়া উচিত, তবে বের করে দেওয়া উচিত হবে না। সিন বাহিরে আসলে দেখি শালিনী দামিনী টেনশনে মরে যাচ্ছে, এটা ভেবে যে না জানি ভিতরে কি সিদ্ধান্ত নিচ্ছে। তো একজন পুলিশ বের হয়ে বলে, মন দিয়ে পড়াশোনা করো, এই বলে চলে গেলে এরা তো শক। এমন সময় প্রতাপ স্যার বের হয়ে পার্ট নিয়ে বলে, আমি যদি কমিটি প্রধান হতাম তো লাথি মেরে দুজনকে বের করে দিতাম, কিন্তু কমিটি প্রধান সেটা করেননি, তোমাদেরকে রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং শাস্তি স্বরূপ ট্রেনিং আবার প্রথম থেকে শুরু করার আদেশ দিয়েছে। শালিনী বলে, স্যার, আবার প্রথম থেকে? এটা অন্যায় হয়ে গেল না? স্যার রেগে মেগে বলে, তাহলে বের করে দিলে ভালো হতো। শালিনী বলে, না, সেটাও তো অন্যায় হয়ে যাবে। এমন সময় প্রিয়া ও তার সাথে দুই মেয়ে আহত শালিনীকে দেখতে আসে, আর সাথে কি নিয়ে আসে জানেন? আপেল আঙ্গুর নয়, বিরিয়ানি। আর মুভিটি এখানে শেষ হয়ে যায়। জানি আপনারা গাট্টা কুস্তি মুভির দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করে বসে আছেন, বাট গাট্টা কুস্তি মুভিটার ক্লিয়ার প্রিন্ট এখনো বের হয়নি, শুধু হল প্রিন্ট বের হয়েছে, আর হল প্রিন্ট দিয়ে এডিট করার ইচ্ছাই হচ্ছে না, কারণ দেখতেও যেমন জঘন্য লাগতেছে, সাউন্ডও তেমন খুবই বাজে, তাই ক্লিয়ার প্রিন্ট আসার অপেক্ষায় আছি। আপনারা অধৈর্য হলে অন্য চ্যানেলে অলরেডি হল প্রিন্ট দিয়েই আপলোড করে ফেলেছে, তাদেরগুলো দেখতে পারেন। আর হ্যাঁ, এমন মেয়ে অ্যাকশন কেন্দ্রিক মুভিগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানান দিন, তাহলে এমন মুভি আরও কয়েকটা এক্সপ্লেন করব। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।